সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আজকে তোমাদের সামনে এসেছি প্রাণীবিজ্ঞানের উপর একটি ক্লাস নিয়ে। প্রাণীবিজ্ঞানের যে পর্বসমূহ রয়েছে সেই পর্বসমূহ থেকে একটি পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে বিজ্ঞানী হিকম্যান এবং তার সহযোগীরা 2017 সালে যে শ্রেণীবিন্যাস প্রবর্তন করেছেন সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী প্রাণীজগতের মোট পর্বের সংখ্যা 33। এই 33টি পর্বের মধ্যে 9টি পর্ব হচ্ছে মেজর ফাইলাম বা প্রধান পর্ব। প্রধান পর্বের একটা বৈশিষ্ট্য হলো যে এই পর্বে প্রজাতির সংখ্যা ন্যূনতম 5000 থাকতে হবে। এছাড়া প্রধান পর্বের আরেকটি ক্রাইটেরিয়া হলো যে এই পর্বের বৈশিষ্ট্যগুলো ইউনিক হবে, যেন অন্য পর্বের বৈশিষ্ট্যের সাথে মিশে না যায়। বিজ্ঞানী হিকম্যান ও তার সহযোগীরা 2017 সালে প্রাণীজগতের যে শ্রেণীবিন্যাস প্রবর্তন করেছেন সেই শ্রেণীবিন্যাসের আলোকে প্রধান পর্বের সংখ্যা 9টি। আমি এক এক করে পর্বগুলোর নাম বলছি। পর্ব পরিফেরা, পর্ব নিডেরিয়া, পর্ব প্ল্যাটিহেলমিনথেস, পর্ব নেমাটোডা, পর্ব মোলাস্কা, পর্ব অ্যানেলিডা, পর্ব আর্থ্রোপোডা, পর্ব ইকাইনোডার্মাটা, পর্ব কর্ডাটা। এই 9টি প্রধান পর্বের মধ্যে আজকে আমরা প্রথম প্রধান পর্ব ফাইলাম পরিফেরা, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্বের বেশিরভাগ প্রজাতি সামুদ্রিক এবং এরা সমুদ্রের পাথর বা অনুকূল অবলম্বনের সাথে এরা যুক্ত অবস্থায় বসবাস করে। এই পর্বের প্রাণীগুলোর দেহের চারদিকে অসংখ্য ছিদ্র থাকে, অস্টিয়া নামক ছিদ্র থাকে। এ কারণে কিন্তু এই পর্বের প্রাণীদেরকে ছিদ্রাল প্রাণী বলে এবং এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই এই পর্বের নাম রাখা হয়েছে পরিফেরা। পোর বা পোরাস, যার অর্থ হলো ছিদ্র বা রন্ধ্র। ফার মানে বহনকারী। যেহেতু এই পর্বের প্রাণীগুলোর দেহে ছিদ্র থাকে বা দেহ ছিদ্র বহন করে, এই জন্যই এই পর্বের নামকরণ করা হয়েছে পরিফেরা। আবিষ্কৃত প্রজাতির সংখ্যা প্রায় 8659টি। আমরা এই পর্বের কিছু বিশেষ বৈশিষ্ট্য আমরা জেনে নেই। বিজ্ঞানী রবার্ট গ্র্যান্ট 1836 সালে সর্বপ্রথম এই পর্বটির নামকরণ করেন এবং সাধারণভাবে এই পর্বের প্রাণীগুলি স্পঞ্জ নামে পরিচিত। এই পর্বের প্রাণীগুলো খুবই সরলতম এবং প্রাচীনতম। আর আমি তো একটু আগেই বললাম যে এদের গায়ে অনেক ছিদ্র থাকায় এই প্রাণীগুলোকে ছিদ্রাল প্রাণী বলে। এদেরকে দেখতে গাছের ডালপালা মতো মনে হইতে পারে। একটা গাছ যেমন অনেক ডালপালা যুক্ত ঝোপালো হয়, এই পর্বের অনেক প্রাণী আছে এইরকম ডালপালা যুক্ত ঝোপালো। কিছু প্রজাতি আছে ফুলদানির মতো দেখা যায়, ঘণ্টা বা বাটির মতো দেখা যায়। বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন বর্ণের হয়ে থাকে। এরা অনুজ্জ্বল বর্ণ থেকে এরা লাল, কমলা, নীল, বেগুনি ইত্যাদি উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। আমরা এই বিভিন্ন বর্ণময় স্পঞ্জ তোমাদের আজকের ক্লাসে দেখাবো।
এই পর্বের অধিকাংশ প্রাণী সামুদ্রিক, অল্প কিছু সদস্য আছে তারা মিঠা পানির স্পঞ্জ। আমরা এবার এই পর্বের কিছু প্রাণীর ছবি দেখে নেই, তাদের বৈজ্ঞানিক নাম এবং সাধারণ নাম আমরা জেনে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটি স্পঞ্জ দেখতে পাচ্ছ। আমরা যে বলেছি অল্প কিছু সদস্য মিঠা পানির সদস্য রয়েছে, মিঠা পানিতে বাস করে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য মিঠা পানির স্পঞ্জ হলো স্পঞ্জিলা প্রলিফারেন্স। আমরা আরেকটি স্পঞ্জ দেখতে পাচ্ছি স্কাইফা জিলেটিনোসাম। এটি সিলিয়াযুক্ত স্পঞ্জ, এটি সামুদ্রিক স্পঞ্জ। স্পঞ্জিলা অফিসিনেলিস, এটি বাত স্পঞ্জ। একটু উচ্চারণগুলো ভালো করে শুনে নিবে এবং বানানগুলো ভালো করে দেখে নিবে। স্পঞ্জিলা অফিসিনেলিস। আরেকটি আমরা লাল কালারের সামুদ্রিক স্পঞ্জ দেখতে পাচ্ছি, এদেরকে লাল স্পঞ্জ বলে। এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্ল্যাথেরিয়া প্রলিফেরা। ক্ল্যাথেরিয়া প্রলিফেরা লাল স্পঞ্জ। হেলিক্লোনা অকুলেটা। দেখো একদম কিন্তু এই স্পঞ্জটা দেখো গাছের মতো মনে হচ্ছে। একটা গাছ যেমন অনেক ডালপালাযুক্ত ঝোপালো হয়, এখানে এই হেলিক্লোনা অকুলেটা এই স্পঞ্জটাকে কিন্তু এমনই দেখা যাচ্ছে। এটিও একটি সামুদ্রিক স্পঞ্জ। ক্ল্যাথেরিনা ক্ল্যাথরাস, এটাকে সেতি স্পঞ্জ বলে। এটি একটি সামুদ্রিক স্পঞ্জ। এটির নাম ক্ল্যাথেরিনা ক্ল্যাথরাস, বাংলায় আমরা বলে থাকি সেতি স্পঞ্জ। ইউপ্লেকটেলা অ্যাসপারজিলাম ভেনাস ফ্লাওয়ার বাস্কেট স্পঞ্জ। এই স্পঞ্জগুলো একসাথে অনেকগুলো জন্মায়, দেখো খুবই সুন্দর দেখা যাচ্ছে। ইউপ্লেকটেলা অ্যাসপারজিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিফেরা পর্বের কতগুলো সদস্যের বৈজ্ঞানিক নাম, তাদের সাধারণ নাম এবং আমরা তাদের ছবি দেখলাম। এখন আমরা এই পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য জেনে নেই। প্রথম যে শনাক্তকারী বৈশিষ্ট্যটা সেটা হলো দেহ প্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। অস্টিয়া বহু বচনে ব্যবহার করা হয়, আর অস্টিয়াম মানে হলো একটা ছিদ্র। এক বচনে অস্টিয়াম শব্দটা ব্যবহার করা হয়। আমরা একটু ছবিতে দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তিনটা স্পঞ্জ এখানে আছে। দেখো এদের গায়ে অনেক ছিদ্র আছে। এই ছিদ্রগুলোকে বলা হয় বহুবচনে অস্টিয়া, আর একটাকে বলে অস্টিয়াম। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যে চলে যাই। এই পর্বের প্রাণীগুলো বহুকোষী, কিন্তু বহুকোষী হলেও এদের কোষগুলি কোনো টিস্যু গঠন করে না, অর্থাৎ এদের দেহের গঠন কোষ মাত্রার, টিস্যু মাত্রার নয়। এই জন্য বৈশিষ্ট্যটা এভাবে সহজ করে লেখা হয়েছে, দেহ বহুকোষী হলেও কোষগুলো টিস্যু গঠন করে না। আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে দেখো যে এগুলো এক একটা কোষ। এদের দেহে অনেক কোষ আছে, কিন্তু এই কোষগুলো টিস্যু গঠন করেনি। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, এদের দেহের ভিতরে একটি প্রশস্ত গহ্বর আছে, যে গহ্বরকে বলে স্পঞ্জোসিল। যে গহ্বরটা একটি প্রান্তিক ছিদ্র পথে বাইরে উন্মুক্ত। আসো আমরা ছবিতে দেখে নেই। এই যে একটা স্পঞ্জ দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো তিনটা স্পঞ্জ, দেখো এরা একটা বড় ফাঁকা জায়গা দিয়ে ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত, এটাকে বলে অস্কুলাম। আর দেখো এই যে এটা হলো সেই অস্কুলাম। আর এই যে ভিতরে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় স্পঞ্জোসিল।
তাহলে আমি বৈশিষ্ট্যটা আবারও বলছি, এদের দেহের ভিতরে প্রশস্ত স্পঞ্জশীল নামক গহ্বর থাকে, যা অস্কুলাম নামক একটি ছিদ্র পথে, একটি বড় ছিদ্র পথে বাইরে উন্মুক্ত। 4 নম্বর বৈশিষ্ট্য, এদের অন্তঃকঙ্কাল তন্ত্র কাঁটাযুক্ত এবং চূর্ণময়। এই চূর্ণময় ক্ষুদ্র কাঁটার ন্যায় এই গঠনটাকে বলে স্পিকিউল। এছাড়া স্পঞ্জের ন্যায় জৈবতন্তুও রয়েছে। অর্থাৎ এই পর্বের প্রাণীদের অন্তঃকঙ্কাল তন্ত্রে কাঁটার ন্যায় স্পিকিউল এবং স্পঞ্জের ন্যায় জৈবতন্তু বিদ্যমান। আমরা একটু ছবিতে দেখে নেই। দেখো এখানে এই যে কাঁটার মতো দেখতে পাচ্ছ চূর্ণময়, চুন দিয়ে তৈরি, এগুলোকে বলা হয় স্পিকিউল। আর এই যে জৈব বস্তু সমৃদ্ধ স্পঞ্জের মতো দেখতে পাচ্ছ, এটা হলো স্পঞ্জিন। কাজেই এই কাঁটার মতো স্পিকিউল এবং স্পঞ্জের ন্যায় এরকম স্পঞ্জিন দিয়ে এদের দেহের কাঠামো গঠিত। 5ম বৈশিষ্ট্য, এদের দেহে দুটি কোষীয় স্তর রয়েছে। বাইরের স্তরকে বলে পিনাকোডার্ম এবং ভিতরের স্তরকে বলে কোয়ানোডার্ম। এই দুই স্তরের মাঝে একটি জেলির মতো প্রোটিন সমৃদ্ধ মাতৃকা রয়েছে, যে স্তরটার নাম মেসোহিল। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ছবির মাধ্যমে বৈশিষ্ট্যটা বুঝে নিই। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, বাহির থেকে ভিতরের দিকে কেটে এই ছবিটা দেখানো হয়েছে। এই যে দেখো বাহিরে একটা কোষের স্তর দেখতে পাচ্ছ, এই বাহিরে এই কোষের স্তরটাকে বলে পিনাকোডার্ম, আর এই কোষগুলিকে বলা হয় পিনাকোসাইট। আর এই যে দেখো ভিতরের দিকে ফ্লাজেলাযুক্ত এক বিশেষ ধরনের কোষ দেখতে পাচ্ছ, এই যে স্তরটা, এই স্তরটার নাম হচ্ছে কোয়ানোডার্ম। তাহলে বাইরের স্তরের নাম পিনাকোডার্ম আর ভিতরের স্তরের নাম কোয়ানোডার্ম। আর এই দুই স্তরের মাঝে এই যে ডট 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 চিহ্ন দিয়ে জেলির মতো যে প্রোটিন সমৃদ্ধ মাতৃকা সমৃদ্ধ যে স্তর দেখানো হয়েছে, এই স্তরের নাম মেসোহিল। এই স্তরের মধ্যে অ্যামিবার মতো অনেক কোষ থাকে, যাকে অ্যামিবোসাইট বলে। এছাড়া চূর্ণময় কাঁটার মতো স্পিকিউল থাকে। এছাড়া জৈব পদার্থ সমৃদ্ধ, জৈব বস্তু সমৃদ্ধ স্পঞ্জিন থাকে। আমরা 6 নম্বর বৈশিষ্ট্য জেনে নেই। এই পর্বের প্রাণীদের অন্তঃপ্রাচীরে অর্থাৎ কোয়ানোডার্মে এক বিশেষ ধরনের ফ্লাজেলাযুক্ত কোষ থাকে, যাকে কোয়ানোসাইট কোষ বলা হয়। আসো আমরা ছবির মাধ্যমে বৈশিষ্ট্যটা বুঝে নেই। এই যে দেখো এখানে একটি স্পঞ্জের ত্রিমাত্রিক ছবি দেখতে পাচ্ছ। এই যে ভিতরের স্তরটা, এই স্তরটাকে বলা হয় কোয়ানোডার্ম এবং এই যে ফ্লাজেলাযুক্ত কোষগুলি দেখতে পাচ্ছ, এই কোষগুলোকে বলা হয় কোয়ানোসাইট। এখানে একটা কোয়ানোসাইটকে বড় করে দেখানো হয়েছে। দেখো এটি হচ্ছে কোয়ানোসাইট কোষের গোড়ার অংশ, যেখানে একটি নিউক্লিয়াস রয়েছে। এটি হচ্ছে কলার, দেখো এটি হচ্ছে কলার, আর এটি হচ্ছে ফ্লাজেলা, এটি হচ্ছে ফ্লাজেলা। এবং এই কোষটা কিন্তু তারা প্রবাহিত পানি থেকে খাদ্য গ্রহণ করে। ফাইটোপ্ল্যাঙ্কটন, বিভিন্ন জৈব বস্তু, এগুলো কিন্তু এই পর্বের প্রাণীদের খাদ্য। তারা কিন্তু এই কোয়ানোসাইট নামক কোষের মাধ্যমে তারা কিন্তু এই যে প্রবাহিত পানি, এই প্রবাহিত পানির মধ্যে যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, যে জৈব পদার্থ আছে, এগুলো তারা কিন্তু গ্রহণ করে। 7 নম্বর বৈশিষ্ট্য, এদের দেহের মধ্যে পানি প্রবাহের জন্য
নালীতন্ত্র রয়েছে। আমরা ছবির মাধ্যমে দেখে নেই, এদের দেহের মধ্যে আমরা নালীতন্ত্র দেখতে পাব। এই নালীতন্ত্র সরল থেকে জটিল, জটিল থেকে জটিলতর হতে পারে। এখানে আমরা যে নালীতন্ত্রটা দেখতে পাচ্ছি এটা খুবই সরল। এখানে স্পঞ্জোসিলটা শাখাবিহীন। এই ধরনের নালীতন্ত্রকে বলা হয় অ্যাসকনয়েড। যখন নালীতন্ত্রটা শাখান্বিত হবে তখন আমরা সাইকোনয়েড বলবো। যখন পরিফেরা পর্বের প্রাণীদের দেহের মধ্যে পানি প্রবাহের নালীটা অনেক জটিল গঠন ধারণ করবে, যেখানে স্পঞ্জোসিলটা অনেক শাখা প্রশাখা নালীর মাধ্যমে অস্টিয়ার সাথে কানেকশন রক্ষা করবে, তখন ওই ধরনের নালীতন্ত্রকে আমরা বলবো লিউকোনয়েড। অর্থাৎ আমরা বৈশিষ্ট্যটা এভাবে মনে রাখব যে এই পর্বের প্রাণীদের দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসাবে এদের পানি প্রবাহের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র রয়েছে, যেমন অ্যাসকনয়েড, সাইকোনয়েড, লিউকোনয়েড। এখানে কিন্তু আমরা আরেকটু পরিষ্কারভাবে এই তিন ধরনের নালীতন্ত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে স্পঞ্জোসিলটা শাখাবিহীন, সরাসরি কিন্তু দেখো অস্টিয়াটা এখানে স্পঞ্জোসিলের সাথে কানেকশান রক্ষা করেছে। এটা হচ্ছে অ্যাসকনয়েড। আর এটা দেখো এই যে স্পঞ্জোসিলটা কিন্তু এই যে শাখা তৈরি করেছে, আর সেই শাখার সাথে কিন্তু অস্টিয়া দিয়ে কানেকশন আছে, এটা হলো সাইকোনয়েড। আর দেখতেই পাচ্ছ এখানে স্পঞ্জোসিলটা শাখা প্রশাখাযুক্ত নালীর মাধ্যমে তারপর অস্টিয়া দিয়ে সংযোগ স্থাপন করেছে, এটা হচ্ছে লিউকোনয়েড। এই পর্বের প্রাণীরা নিশ্চল। তারা মিঠা পানি হোক, সমুদ্রের পানি হোক, যেখানেই জন্মাবে সেখানে কোনো কিছুর সাথে তারা আবদ্ধ অবস্থায় স্থায়ীভাবে সেখানে জন্মায়। আসো আমরা ছবির মাধ্যমে দেখে নেই। এই যে এখানে দেখতে পাচ্ছ পাথরের সাথে এই যে স্পঞ্জগুলো একদম স্থায়ীভাবে যুক্ত অবস্থায় আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ের দিকে। আমরা ৯ নম্বর বৈশিষ্ট্য জেনে নেই। এই পর্বের প্রাণীদের জীবন চক্রে আমরা দুই ধরনের লার্ভা আমরা দেখতে পাবো। সঞ্চরণশীল লার্ভা, অর্থাৎ এরা চলাচল করতে পারে, সাঁতার কাটতে পারে, এমন লার্ভাকে বলা হয় সঞ্চরণশীল লার্ভা, যেমন অ্যাফিব্লাস্টুলা অথবা প্যারেনকাইমুলা। এই দুই ধরনের লার্ভা এই পর্বের প্রাণীতে উৎপন্ন হয়। এই যে আমরা লার্ভাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাফিব্লাস্টুলা। এই যে এদের ফ্লাজেলা আছে, এই ফ্লাজেলা দিয়ে এরা সাঁতার কাটতে পারে। সাইকন নামক যে স্পঞ্জ, সেই স্পঞ্জে এই অ্যাফিব্লাস্টুলা লার্ভা তৈরি হয়। এখানে দেখো আমরা আরেকটা লার্ভা দেখতে পাচ্ছি প্যারেনকাইমুলা। এদেরও দেখো ফ্লাজেলা আছে, এরা চলাচল করতে পারে। ক্ল্যাথরিনা, লিউকোসলেনিয়া। এই যে আমরা দুটো জেনাসের উদাহরণ দিলাম, ক্ল্যাথরিনা, লিউকোসলেনিয়া। এই ধরনের স্পঞ্জে এই প্যারেনকাইমুলা জাতীয় লার্ভা তৈরি হয়। শেষ বৈশিষ্ট্য আমরা জেনে নেই। আমরা প্রথম বৈশিষ্ট্যে বলেছি যে এদের দেহের চারিদিকে অনেক ছিদ্র থাকে, যে ছিদ্রকে অস্টিয়া বলে। সেই ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে। পানি প্রবেশ করে বাহির থেকে পানিটা ঢুকে যায় তার দেহের ভিতরে স্পঞ্জোসিল গহ্বরে। এরপরে স্পঞ্জোসিল গহ্বর দিয়ে প্রবাহিত হয়ে অস্কুলাম দিয়ে বাইরে বের হয়ে যায়। যখন পানিটা অস্টিয়া দিয়ে দেহের ভিতরে ঢুকে তখন সেই পানির স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু দেহের অভ্যন্তরে প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা স্পঞ্জের ছবি দেখতে পাচ্ছ। কিছু অংশ কেটে দেখানো হয়েছে। দেখো গায়ে কিন্তু অনেক ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে কিন্তু দেখো এই যে পানি প্রবাহিত হচ্ছে।
এই পানির সাথে কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন ঢুকে যাচ্ছে, অক্সিজেন ঢুকছে। এই অস্টিয়া দিয়ে এই যে ভেতরে যে গহ্বর স্পঞ্জোসিল বলে, এই ভেতরে পানিটা ঢুকছে, তারপর স্পঞ্জোসিল দিয়ে প্রবাহিত হয়ে এই যে অস্কুলাম দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। এই প্রবাহিত পানিটা যখন ওই কোয়ানোসাইট নামক কোষের ভিতরে ঢুকছে, আমরা একটু আবার ব্যাকে গিয়ে ওই কোয়ানোসাইট কোষের ছবিটা আমরা দেখাই। এখানে দেখো এই যে পানিটা, দেখো এই যে অস্ট্রিয়া দিয়ে ঢুকে যখন পানিটা এই কোয়ানোসাইট কোষের মধ্যে ঢুকবে, এই যে দেখো কলারের পাশ দিয়ে যখন এই যে ফুড পার্টিকেল সমৃদ্ধ খাবারটা যখন ঢুকছে, তখন ওই খাবারটা কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এই কোয়ানোসাইট কোষের মধ্যে প্রবেশ করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই পর্বের প্রাণীদের যে পরিপাক পদ্ধতি সেটা হলো অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিফেরা পর্বের 10টা শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। এর ভিতর থেকে প্রথম 5টা যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমি প্রথম দিকে রেখেছি। এই প্রথম 5টা অনেক ভালো করে মুখস্থ করবে, আর বাকিগুলো ভর্তি পরীক্ষার জন্য এই তথ্যগুলো বুঝবে এবং জানবে, মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমাদের পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমাদের জানা হলো। আমরা একটু সংক্ষেপে এই পর্বের শ্রেণীবিন্যাসটা একটু জেনে নিব। শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন নাই। পরিফেরা পর্বকে 3টা ক্লাসে ভাগ করা হয়েছে। ক্লাস 1 ক্যালকারিয়া, ক্লাস 2 হেক্সাকটিনেলিডা, ক্লাস 3 ডেমোস্পঞ্জি। আবারও বলছি, ক্লাস 1 ক্যালকারিয়া। এখানে এই যে সেতি স্পঞ্জ, এটা কিন্তু এই ক্যালকারিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। হেক্সাকটিনেলিডা, এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা, এই স্পঞ্জটা কিন্তু ক্লাস 2 হেক্সাকটিনেলিডা শ্রেণীর অন্তর্ভুক্ত। এই যে স্পঞ্জিলা ল্যাকাস্ট্রিস, এইটা ডেমোস্পঞ্জি, অর্থাৎ মিঠা পানির স্পঞ্জ। এই মিঠা পানির স্পঞ্জ কিন্তু এই ডেমোস্পঞ্জি এর অন্তর্ভুক্ত। এখানে আমরা স্পঞ্জিলা ল্যাকাস্ট্রিস একটা প্রজাতি, আবার স্পঞ্জিলা প্রলিফারেন্স আরেকটা প্রজাতি, অনেক প্রজাতি রয়েছে। আমরা এখানে স্পঞ্জিলা ল্যাকাস্ট্রিসটাকে এখানে আমরা দেখিয়েছি। খালি আমরা পরিফেরা পর্বের শ্রেণীবিন্যাস সম্পর্কে এতটুকু জানব যে তাদের 3টা শ্রেণী রয়েছে, সেই শ্রেণীগুলোর নাম কি, আর কোন প্রজাতিটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এইটুকু শুধু আমরা একটু ব্রেনে নিয়ে নিব। এটা ভর্তি পরীক্ষার জন্য মনে রাখা যেতে পারে, তবে এই পর্বের শ্রেণীবিন্যাসগুলো বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষায় আসে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে। আমরা আজকে পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, এই পর্বের কিছু নমুনা প্রাণী, তাদের চিত্র, এগুলো বিষয়ে আমরা জানলাম। এই পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। আগামী যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসব সেটি হচ্ছে এর পরের পর্ব নিডেরিয়া। এই নিডেরিয়া পর্বের ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আসব। তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানেই, আল্লাহ হাফেজ।